হ্যালো গাইস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো সম্পূর্ণ পাওয়ার লিফটিং এর উপরে। তো পাওয়ার লিফটিং আমরা ইনজুরি ফ্রি ও মোটিভেট থেকে আমরা কিভাবে কন্টিনিউ বছরকে বছর করতে পারবো। তো অনেকে কি হয়, অনেকে মানে কিছুদিন পাওয়ার লিফটিং কিছুদিন ডেড লিফট করছে, ডেড লিফট করতে ভালো লাগছে, ডেড লিফট করছে, কিন্তু যখনই একটা ব্যাক পেইন বা কোনো একটা মানে ডেড লিফট করলে পেইন সম্ভবত হয়। তো এই পেইনটাকে অনেকে ভাবে ভয় পায়, ভয় পেয়ে ডেড লিফটটা বা পাওয়ার লিফটিংটা ছেড়ে দেয়। তা আমি মনে করি ওই পেনটাকে বুঝতে হবে যে পেনটা আমার কি, পেনটা আমার অলরেডি ওটা আমার ইনজুরি, না ওটা জাস্ট মাসেল পেন, বা ওটা ওটা হচ্ছে ওটা ঠিক করার জন্য কিছু রেস্ট সাপ্লিমেন্টেশন এগুলো দরকার পড়ে। তো তার মানে এই না যে আমাদের পেন হয়েছে জন্য আমরা লিফট করাই ছেড়ে দেবো, লিফটটা কন্টিনিউ রাখতে হবে। তবে কি হয়, তবে সম্ভব আমরা আপনারা জানেন যে পাওয়ার লিফটিং একটা মানে একটা যে না আমি নর্মাল ওয়ার্কআউট করছি সেটা আলাদা জিনিস, আর পাওয়ার লিফটিং সম্পূর্ণ আলাদা জিনিস। নিজের মাইন্ড স্ট্রং করে পাওয়ার লিফটিং করতে হয়। পাওয়ার লিফটিং সবসময় নিজেকে আরো এক স্টেপ পুশ করতে হয়, এটাই হলো পাওয়ার লিফটিং। তো পাওয়ার লিফটিং কন্টিনিউ রাখতে হলে নিজের মাইন্ডসেটটাকে সবার আগে ঠিক করতে হবে। ইনজুরি হয়েছে বলে ছেড়ে দিলাম, নানান রকম বাহানা, আমি আজকে জিম যেতে পারছি না, আমার স্ট্রেংথ কমে গেছে, কালকে হয়তো আমি 150 কেজি লিফট করছি, পরের দিন আমার 150 কেজি উঠছে না, জন্য আমি না আমি হয়তো আর পারবোই না, এরকম কোনো ব্যাপার নেই। কন্টিনিউ যে কোনো জিনিসে কন্টিনিউ চলতে হয়, রেগুলার একই রকম ওয়ার্কআউট করতে করতে যখন ধীরে 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 যখন সবচেয়ে আনন্দে কি, আজকে আমরা 1 কেজি বেশি উঠেছে সেটাই সবচেয়ে আনন্দের, সেটাই সবচেয়ে আনন্দের যে 1 কেজি আমি বেশি উঠাতে পেরেছি। সেইভাবে আমাকে নিজেকে মোটিভেট করতে হবে যে আমি ধীরে ধীরে আগাচ্ছি। আমি গিয়েই 150 কেজি 200 কেজি মারতে শুরু করেছি, হ্যাঁ আমি বিশাল কিছু, সেটা না। ধীরে ধীরে নিজেকে মাইন্ডটাকে সেট করতে হবে যে আমি আগে একদিন পারলাম, পরের দিন পারলাম না, আবার নেক্সট দিন আবার পারবো। সবার আগে মাইন্ডসেট। তারপরে কিছু জিনিস লিফটাররা ভুল করে, সেটা হচ্ছে পাওয়ার লিফটিং একদিন ওয়ার্কআউট করলো, পরপর টানা হয়তো 7 দিন ডেড লিফটই করে গেল। আমাদের এটা বুঝতে হবে যে ডেড লিফট করতে হলে, ডেড লিফট একটা আমাদের ব্যাক সাইডের গোটা মাসেলটা ওয়ার্ক করে, পিঠ থেকে উপর থেকে লেগের একদম লেগ পর্যন্ত সম্পূর্ণ ব্যাক মাসেল আমাদের ওয়ার্ক ওয়ার্ক করে। তো সেই ওয়ার্কটা আমাদের বুঝতে হবে, যে ওয়ার্ক এথিক্সটা বুঝতে হবে। তো রেস্ট দরকার, প্রপার রেস্ট দরকার আমাদের। একদিন প্রত্যেকটা আমাদের যে কোনো বড় মাসেল, যখন আমরা বড় মাসেল ওয়ার্কআউট করি, যেরকম বড় মাসেল মানে কি, আমাদের চেস্ট, ব্যাক, লেগ, এগুলো বড় মাসেল, এগুলো সবসময় 2 থেকে 3 দিন রেস্ট দিতে হয়। আর বিশেষ করে পাওয়ার লিফটিং যদি করা হয়, মিনিমাম 2 দিন তো 48 ঘন্টা রেস্ট দেওয়া অবশ্যই জরুরি। এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিদিন ওয়ার্কআউট করলে যে আমাদের প্রগ্রেস হবে সেটা না, রেস্ট দিয়ে দিয়ে ওয়ার্কআউটটা করতে হবে। মাসেলটা প্রিপেয়ার হতে সময় লাগবে, মাসেলটা প্রিপেয়ার হতে অবশ্য কিছুদিন সময় লাগে, যেরকম 48 ঘন্টা, আরো বড় মাসেল 72 ঘন্টা, বা বেশি বেশি হার্ড ওয়ার্কআউট করার পরে যতক্ষণ না আমাদের সেই মাসেলটা ব্যথা হবে, একদিন পর ব্যথা হয়, তারপরে সেটা ধীরে ধীরে রিপেয়ার হয়, তারপরে সেই মাসেলটা প্রপার নেক্সট ওয়ার্কআউটের জন্য প্রিপেয়ার হয়, সেটা আমাদের বুঝতে হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে, এবং কিছু কিছু জিনিস সাপ্লিমেন্টেশন, আমরা সাপ্লিমেন্টেশনটাকে ইগনোর করে দিই। আমরা শুধু প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলোর উপরে ধ্যান দিই, কিন্তু সাপ্লিমেন্টেশনের উপর আমরা ধ্যান দিই না। সাপ্লিমেন্টেশনটা মেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের হার্ট, আমাদের মাসেল রিপেয়ার, এগুলোর জন্য সাপ্লিমেন্টেশন দরকার। বিশেষ কিছু সাপ্লিমেন্টেশন, যেরকম পাওয়ার লিফটিং এর জন্য অনেকে ভাবে পাওয়ার লিফটিং করলে হয়তো সাপ্লিমেন্টেশন লাগে না, শুধু বডি বিল্ডিং এ লাগে, কিন্তু না, পাওয়ার লিফটিংও সাপ্লিমেন্টেশন লাগে। যেমন আমাদের হার্ট এবং মাসেল রিপেয়ারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিশ অয়েল, মাল্টিভিটামিন। আমাদের মাসেল গ্রোথ ও মাসেল স্ট্রেংথিং এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন। তো এগুলো জিনিস সবসময় আমাদের হাত ধ্যান রাখতে হবে, এগুলো জিনিস সবকিছু মিলেই আমাদের স্ট্রেংথ বাড়বে। স্ট্রেংথ এমন জিনিস না যা, হ্যাঁ একটা মানুষের ন্যাচারাল ক্যাপাসিটি হয়তো কেউ নর্মাল উঠে আসছে, হয়তো উঠে এসে মনে আপনারা দেখছেন যে 150 কেজি লিফট করছে, আপনার সামনে হয়তো বেশি লিফট করে দিচ্ছে, আপনি ভাবছেন যে ও কত কি, সেটা না।
ওর ওটা ন্যাচারাল ক্যাপাসিটি, আপনারও একটা ন্যাচারাল ক্যাপাসিটি আছে, কেউ 80 কেজি করে, কেউ 90 কেজি করে, আবার কেউ 150 কেজিও করে। তো আমাদের দেখতে হবে যে আমার স্ট্রেংথ কতখানি, আমার স্ট্রেংথের উপর নির্ভর করতে হবে, আমার স্ট্রেংথের উপর বিশ্বাস রাখতে হবে। সেই স্ট্রেংথটাকে আমি, আজকে আপনারা দেখবেন যে আমি যখন প্রথম ওয়ার্কআউট করছিলাম তখন আমি 100 কেজি, 120 কেজি হয়তো, এখন আমি সেখানে 160, 70, 80, আমার 185 কেজি পর্যন্ত আমি 66, 67 কেজি বডি ওয়েটে আমি লিফট করেছি ন্যাচারালি। পসিবল সবকিছুই, কিন্তু সবকিছু কন্টিনিউ রাখতে হবে। আমি গত 8 থেকে 9 বছর হলো আমি জিম করছি। ইভেন আমি 8 থেকে 9 বছর হলো প্রপার এই ডেডলিফট করে আসছি। হ্যাঁ, কিছু পার্সোনাল রিজন, আপস অ্যান্ড ডাউনস থাকে মানুষের জীবনে। আমি আমি আমাকে কাজ করতে হয়, সকাল থেকে সন্ধ্যা রাত অব্দি কাজ করতে হয়, করে এসে আমাকে জিম করতে হয়। আমি সারাদিনে 2 ঘন্টা বের করি। সবারই বের করা উচিত সারাদিনে 2 ঘন্টা জিম করার জন্য, এটা দরকার। আমাদের শরীরকে শুধুমাত্র পাওয়ার লিফটিং বা বডি বিল্ডিং এর জন্য জিম সেটা না। জিমটা মানুষের জীবনকে সুস্থ রাখার জন্য জিম খুব দরকার। অনেকে ভাবে যে মাসেল মাসেল বানানোর জন্য জিম, জিম তো শুধু মাসেল বানানোর জন্য না। আপনার শরীরের ক্যাপাসিটি, আপনাকে দীর্ঘ সময় ধরে ফিট রাখা, আপনি 60 বছর ধরেও ফিট থাকতে পারবেন জিমের সাথে যুক্ত থাকলে, এটা আপনাদের বুঝতে হবে। অনেকে জিমকে নিয়ে অনেকে অনেক অনেক রকম কথা বলে, কিন্তু বুঝতে হবে আগামী যে দিন আসছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইলে আমরা সেরকম লাইফস্টাইল করতে পারি যেটা আজ থেকে প্রায় 50-60 বছর আগে আমাদের দাদু ঠাকুমারা করতো। সেই জন্য আমাদের সারা দিন অন্তত 2 ঘন্টা ওয়ার্কআউটের জন্য বের করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, অন্যান্য সব রকম অ্যাক্টিভিটির থেকে ইম্পর্টেন্ট, মাসেলের যে প্রপার মাসেলের ওয়ার্কআউট, সেইটা একমাত্র আমাদেরকে শরীর ধরে রাখতে এবং সুস্থ রাখতে সাহায্য করে। এটাই মানুষ ভুল করে যায়। সাধারণ সবাইকে কাউকে জিজ্ঞাসা করলে বলবে জিম করে কি হবে, জিম করে শুধু মাসেল বানানোর জন্য জিম করে, কিন্তু নট মাসেল বানানোর জন্য জিম। জিম করা, ওয়েট লিফট করা, এটা আমাদেরকে সব দিক থেকে সেফ রাখে, আমাদেরকে ইয়াং রাখতে সাহায্য করে, আমাদেরকে লাইফে প্রপার ভাবে লাইফে চলতে সাহায্য করে। আমাদের প্রপার যদি কোমরে স্ট্রেংথ থাকে তবে আমরা 60 বছর পর্যন্ত স্ট্রেংথ ভাবে চলতে পারবো। হ্যাঁ, হয়তো আপনাদেরকে লোকে উদাহরণ দেবে যে দেখ জিম করছে, জিম করে এরকম হয়ে গেছে, কেউ লাংড়া হয়ে গেছে, কেউ ইয়ে হয়ে গেছে, কারো হাত কাঁপছে, অনেকে অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, হতে পারে। তার জন্য সেটারও রিজন আছে যে তুমি নিজের ক্যাপাসিটি অনুযায়ী তুমি ক্যাপাসিটি থেকে বেশি জিম করছো, বা তোমাকে প্রপার গাইডেন্স নেই, তুমি নিজের মতো করে জিম করছে কেউ, বা কোনো উল্টো পাল্টা গাইডেন্সে জিম করছে, প্রপার ট্রেনারের আন্ডারে বা যার একটা নলেজেবল ট্রেনারের আন্ডারে জিম করছে না, সেগুলো আছে ব্যাপার। সবকিছুতে আমি আজকে দৌড়ালাম, দৌড়তে গিয়ে আমার হাত পা ভেঙে গেল, তাহলে দোষ কার? আমার দোষ। কিন্তু আমাকে যে দৌড়ানোর জন্য ট্রেনিংটা করাচ্ছে, সেই ট্রেনারটার তো দোষ নেই। সেই ট্রেনারটা তো আমাকে বলেছে আমাকে এইভাবে দৌড়াতে হবে, এই লাইনে এই সিস্টেমে দৌড়াতে হবে। ঠিক সেরকমই জিমটাও সেইভাবে। আর জিমটাতে বেশি গাইডেন্স দরকার, যেহেতু ওয়েট লিফট করছি আমি। আমি যখন ওয়েট লিফট করছি আমার রিস্ক যদি এরকম হয় বা এরকম হয় তবে তো রিস্ক হবে। কিন্তু আমি যদি প্রপার গাইডেন্সের মাধ্যমে সুন্দরভাবে জিম করি আমি, তবে সেইটা প্রপার ভাবে ওয়ার্ক করবে। আর আজকালকার দিনে মানুষেরা বুঝতে পারছে না যে মাসেল ইম্পর্টেন্ট কতখানি, মাসেল ওয়ার্কআউটের ইম্পর্টেন্ট কতখানি। আজকালকার দিনে সবচেয়ে যেটা আমাদের নিউট্রিশনের অভাব, জিম করতে গেলে অটোমেটিক্যালি নিউট্রিশন আমাদের শরীরে অটোমেটিক্যালি চাহিদা বেড়ে যায়। তখন বলে না যে জিম করলে মানুষ খায় বেশি, এটা খায় বেশি, ওটা খায় বেশি, প্রপার একটা লাইফস্টাইলের মাধ্যমে চলে আসে। সেই জন্য জিমটা ইম্পর্টেন্ট। তো প্রপার ভাবে ওয়ার্কআউট করো, সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের মতো হয়তো পাওয়ার লিফটিং করছো না, নর্মাল ওয়ার্কআউটও করো, বাস শরীরটাকে চালনা করতে।